নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা বলছি। আপনারা শুনছেন অভিজ্ঞান গাঙ্গুলির স্বরশাস্ত্র। আজ তৃতীয় পর্ব শুরু করি। মধ্য আর্যাবর্তর কোনো এক স্থান। হে মাতা, শুনছেন? মাথায় করে এক ঝুড়ি শুকনো কাঠ নিয়ে যাচ্ছিল মসিন্দা। তার সংসারে সে আর তার রুগ্ন স্বামী ছাড়া আর কেউ নেই, তাই কাঠ জোগাড় করতে তাকেই যেতে হয় জঙ্গলে। কিছু কাঠ নিজের বাড়ির রান্নার জন্য রেখে বাকি কাঠ অন্য কারুর কাছে বিক্রি করে চাল কেনে সে। এভাবেই রোজকার অভাবের সংসার চলে তাদের দুটি মানুষের। মসিন্দার শরীরে এখনো যৌবন ধরা পড়ে, তাই মসিন্দার স্বামী রুগ্ন বলে অনেক পুরুষই সুযোগ খোঁজে তার কাছে আসার। মসিন্দা যে কাউকে সুযোগ দেয় না তাও নয়, অভাব আর খিদে বড় বালাই। তাই সে সাধারণত পুরুষদের চোখে তাচ্ছিল্য বা কাম দেখতেই অভ্যস্ত। প্রায় সব নারী তাতেই অভ্যস্ত। তাই মাতা সম্বোধন উপেক্ষা করা কোনো নারীর পক্ষেই কোনো দিন সম্ভব নয়। মসিন্দা দাঁড়িয়ে দেখল তাকে যে ডেকেছে সেই ব্যক্তির পোশাক অতি সাধারণ। বণিকও হতে পারে, আবার সৈনিকও। হাত জোড় করে দাঁড়িয়ে আছে ভদ্রগোছের এক যুবক। আমাকে বলছেন? যুবক উত্তর দিল, আজ্ঞে হ্যাঁ, আসলে আমি একজন পথিক, একজনের সন্ধানে আছি। আমার নাম অক্ষয়, আসছি অঙ্গরাজ্য থেকে। হ্যাঁ, আমি এখানকার সবাইকেই চিনি। আপনি যে এই জায়গার মানুষ নন তা বুঝতেই পারছি। কার সন্ধান চাইছেন আপনি? শুনেছি এই গ্রামে এক অত্যন্ত গুণী কামার থাকেন, তার সন্ধান দিতে পারেন? মসিন্দা এইবার সন্দেহের দৃষ্টিতে লোকটিকে আপাদ মস্তক দেখে বলল, আপনি একজন কামার খুঁজতে এত দূর এসেছেন? লোকটি হেসে উত্তর দিল, আসলে অঙ্গের রাজা নতুন সেনাবাহিনী গড়ে তুলছেন। তার প্রয়োজন প্রচুর অস্ত্র শস্ত্র, বর্ম, ঢাল ইত্যাদির। সেই কারণে সারা দেশ জুড়েই আমার মতো অনেক অনুচর পাঠিয়েছেন গুণী কামারদের খুঁজে নিযুক্ত করতে। ও আচ্ছা। সন্দেহের মেঘ দূর হলো মসিন্দার মন থেকে। বলল, আমার সঙ্গে আসুন, আমি গ্রামেই ফিরছি। ওখানে বল্লভ আমাদের কামার, আমি তার কাছে আপনাকে নিয়ে যাচ্ছি। বলে মসিন্দা হাঁটতে শুরু করলো ক্ষেতের মাঝের সরু আল ধরে। পেছন পেছন অক্ষয়ও আলের পথ ধরল। যেতে যেতে মসিন্দা বলতে লাগলো, বল্লভের হাতে জাদু আছে, ও দারুণ কাজ জানে লোহার। আপনি যেমন খুঁজছেন ঠিক সেই রকম কাজ পাবেন ওর কাছে, দেখবেন। কিছুক্ষণ চলার পর একটি ছোট কুটির দেখিয়ে মসিন্দা বলল, ওই যে বল্লভের বাড়ি, ওই আওয়াজ শুনুন লোহার, সকাল সকাল কাজ শুরু করে দিয়েছে। হাসি মুখে অক্ষয় বলল, অনেক ধন্যবাদ মাতা। মসিন্দা বিদায় নিতে অক্ষয় কামারের বাড়ির দিকে এগিয়ে গেল। লোহায় বারবার একই ছন্দে ভারী লোহার আঘাতের শব্দের কারণে একটু জোর কণ্ঠেই অক্ষয় ডাক দিল, বল্লভ আছেন নাকি? কে? আমি অক্ষয়, কামার বল্লভের খোঁজে এসেছি। ভেতরে আসুন। কুটিরের একটি ঘরের এক কোণে কামারশাল বানানো হয়েছে। সেখানেই বসে একটি কুড়ুলের ফলা ঠুকে ঠুকে কাঠের হাতলে ঢুকিয়ে দিচ্ছে বল্লভ। অক্ষয়ের দিকে একবার দেখে নিয়ে জানতে চাইল, কি প্রয়োজন বলুন। অক্ষয় তার অঙ্গ বস্ত্রের ভাঁজ থেকে একটি কাপড়ে মোড়া তীর বের করে সেটা বল্লভের দিকে এগিয়ে দিয়ে জানতে চাইল, এই বাণ কি আপনার বানানো? বল্লভ একবার সেদিকে দেখেই বলল, না, এরকম অদ্ভুত তীর আমি জন্মে দেখিনি। একটা দীর্ঘশ্বাস লুকোলো অক্ষয়। তীরটা সে আবার রেখে দিতে যাচ্ছিল,
তবু একবার প্রশ্ন করল, কেউ এরকম তীর বানায় কিনা জানেন? বিরক্তির ভঙ্গিতে বল্লভ বলল, এই সকাল সকাল কাজের মধ্যে কি অকারণ ব্যাপার নিয়ে পড়লেন মহাশয়, আমার অনেক কাজ আছে। অক্ষয় সঙ্গে সঙ্গে বলল, আমি ক্ষমা প্রার্থী, আপনার সময়ের দাম হিসাবে এই সামান্য মুদ্রা রাখলাম। বল্লভ এইটা আশা করেনি, কিন্তু লোকটি সত্যিই একটি তাম্র মুদ্রা রেখে বেরিয়ে যাচ্ছিল দেখে পিছু ডাকল বল্লভ। দাঁড়ান দাঁড়ান, একবার দেখি ওটা দিন তো। কামারের বাড়িয়ে দেওয়া হাতের দিকে তীরটি এগিয়ে দিল অক্ষয়। বল্লভ সেটি হাতে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেখে বলল, এটা তো একদম অন্য ধরনের তীর, ফলা সূক্ষ্ম, ছোট, খুব কম ধাতু ব্যবহারে বানানো, খুবই দক্ষ হাতের কাজ। এরকম তীর আমাদের এদিকে কেউ বানায় না। তবে তবে তক্ষশিলায় একজন আছেন যিনি এরকম তীর বানান বলে শুনেছি। কে, তার নাম জানেন? বাবাক। সে ভিনদেশী এক অস্ত্র কারিগর। বহুদিন আগে তার কাছে কয়েক মাস আমি শিক্ষা নিয়েছিলাম। বানটি তো পুরনো বলে মনে হচ্ছে না। এটা কোথায় পেলেন? এটা আপনার কি প্রয়োজন? প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়ার জন্যেই অক্ষয় আরও একটি মুদ্রা বের করে প্রথম মুদ্রাটির পাশে রাখল। তীরটি ফেরত নিয়ে আবার অঙ্গবস্ত্রের মধ্যে ঢেকে ধন্যবাদ জানিয়ে আর এক মুহূর্ত দাঁড়ালো না। কুটির থেকে বেরিয়ে গিয়ে জঙ্গলের ধারের উঁচু একটি টিলার দিকে হাঁটা দিল। টিলার উপরে পৌঁছে মুখে 2 আঙুল দিয়ে অদ্ভুত একটা শব্দ করতেই জঙ্গল থেকে একটি পারাবত উড়ে এসে তার সামনে বসল। বোঝা যায় পাখিটি প্রশিক্ষিত। অক্ষয় কোমরের কাপড়ের ভাঁজ থেকে একটি ফাঁকা মাদুলি, মোম, এক টুকরো ভূর্জপত্র এবং একটি পাখির পালকের কলম বের করে আনল। খানিকটা কালো কালিও সঙ্গে ছিল। ভূর্জপত্রে অদ্ভুত বঙ্কিম ভঙ্গিতে অক্ষয় লিখল কয়েকটি ছড়া। ছাড়া, শব্দস্বর, কামার, বাবাক, তক্ষশিলা। এরপর একটি অদ্ভুত কাণ্ড করল সে। কাগজের উপরের বাম কোণ আর নিচের ডান কোণা সামান্য ছিঁড়ে দিল লেখা বাঁচিয়ে। সোজা ভাঁজ না করে প্রথমে আড়াআড়ি, তারপর উপর নিচের কোনাকুনি ভাঁজ করে সেটাকে ফাঁকা মাদুলির মধ্যে ভরে ফেলল। 2টি চকমকি পাথর ঘষে আগুন ধরিয়ে গলা মোম দিয়ে মাদুলির মুখ আটকে সেটি পারাবতটির পায়ে বেঁধে দিয়ে উড়িয়ে দিল উত্তরের আকাশে। পাখিটি আকাশে উড়ে দৃষ্টিসীমার বাইরে চলে যাওয়া অবধি অপেক্ষা করল অক্ষয়। এরপর আরও একবার একই শব্দ করে দ্বিতীয় একটি পাখি ডেকে আগের কাজেরই পুনরাবৃত্তি করল। তবে দ্বিতীয় পারাবতটিকে সে পূর্বের দিকে উড়িয়ে দিল। প্রথমটির গন্তব্য তক্ষশিলা এবং দ্বিতীয়টির গন্তব্য পাটলিপুত্র। কারণ সকল গূঢ় পুরুষের উপরেই জীবসিদ্ধির নির্দেশ আছে যে জরুরি গুপ্ত তথ্য যেন কোনোভাবেই হারিয়ে না যায়। সব গুপ্ত তথ্য, সংকেত ও সংবাদের একটি করে অনুলিপি যেন রাজধানীতে প্রেরণ করা হয়, যাতে কোনোভাবে যদি প্রথম পারাবত তার নির্দিষ্ট গন্তব্যে নাও পৌঁছায়, তবুও যেন সেই গুপ্ত তথ্য মগধের গুপ্তচরদের প্রধান কার্যালয়ে পৌঁছে যায় দ্বিতীয় পাখির মাধ্যমে। গুপ্তচর চক্রের দেশের সকল গোপন তথ্যের কেন্দ্রীয়করণ কয়েক বছর আগেই জীবসিদ্ধি শুরু করেছে। অক্ষয় যদিও মনে করে এ ধরনের বাড়তি ব্যবস্থা অপ্রয়োজনীয়, কিন্তু জীবসিদ্ধির সঙ্গে বহু বছরের পরিচয়ের কারণে অক্ষয় ভালোই জানে জীবসিদ্ধির সদা সতর্ক স্বভাবের কথা। জীবসিদ্ধির কাছে গুপ্ত তথ্য সম্পর্কিত কোনো সতর্কতাই অতিরিক্ত নয়। 8. মাননীয় আচার্য চাণক্যর সাক্ষাতে আমি বড়ই আনন্দিত হলাম। আপনার অনেক নাম শুনেছি লোকমুখে, কিন্তু সম্মুখ সাক্ষাতে গর্বিত অনুভব করছি মহামতি। চাণক্য প্রতি প্রণাম জানিয়ে রাজবৈদ্যকে
আসন গ্রহণ করতে বললেন। রাজবৈদ্য বলতে চাণক্য ও জীবসিদ্ধি যেমন অনুমান করেছিল যে বৃদ্ধ কোনো ব্যক্তি হবে, তা ভুল প্রমাণিত হয়েছে। কুলুতের রাজবৈদ্য চক্রাচার্য একজন বছর 40-এর যুবক। মেদহীন শরীরের কারণে তাকে দেখতে আরও বেশি যুবকের মতোই লাগে। ইনিও কক্ষে ঢুকে জীবসিদ্ধিকে দেখে অবাক হলেন। চাণক্য তাকে বললেন, আপনার সঙ্গে সাক্ষাৎ করা আমাদের জন্যেও বড়ই প্রয়োজনীয় মহোদয়। বুঝতেই পারছি যে একটি মস্ত গুপ্ত তথ্যের বোঝা আপনাকেও গোপনে নিজের মধ্যে নিয়ে চলতে হচ্ছে গত 1 মাস ধরে। দীর্ঘশ্বাস ছেড়ে চক্রাচার্য বললেন, হ্যাঁ আচার্য, মহারাজ সুবর্মার মৃত্যু সংবাদ যে মুষ্টিমেয় কয়েকজন মাত্র মানুষ জানেন, আমিও তাদের মধ্যে একজন। এত বড় একটি দুঃসংবাদ যে গোপন রেখে নির্বিকারে নিত্যকার কাজকর্ম চালিয়ে যাওয়া কতটা কঠিন তা বলে বোঝাতে পারবো না। মহারাজকে সেই দিন বারান্দায় ঢলে পড়তে তো অনেকেই দেখেছিল। হ্যাঁ, আপনার কাছে কেউ জিজ্ঞেস করতে আসেনি যে মহারাজের কি হয়েছে? কারণ সকলে নিশ্চয় জানে যে আপনিই রাজার চিকিৎসা করছেন। হ্যাঁ, তা তো বটেই, রোজই জিজ্ঞেস করছে। আমি গত 1 মাসে এত মিথ্যে বলেছি যা সম্ভবত আমার 3 পুরুষের বলা মিথ্যার চেয়ে বেশি। আর অচেনা কেউ আসেনি রাজার খোঁজ নিতে? অচেনা? না, সেরকম তো কেউ আসেননি। যে কয়েকজন এখন অবধি আমার কাছে এসে সেদিনের কথা জানতে চেয়েছেন প্রত্যেকেই আমার পরিচিত। সন্দেহজনক কেউ তাহলে আপনার কাছে আসেনি? না, কেউ না। চাণক্য কি যেন ভাবলেন, তারপর অন্য মূল প্রসঙ্গে চলে গেলেন। মহারাজের মৃতদেহ পরীক্ষা করে আপনার অভিমত জানতে চাই। একটু ভেবে নিজেকে গুছিয়ে নিয়ে দক্ষ ভঙ্গিতে বললেন, মহারাজ সুবর্মার মৃত্যু আমার ঘটনাস্থলে পৌঁছনোর আগেই হয়ে গিয়েছিল। মহারাজকে ততক্ষণে যদিও সরিয়ে এনে ভেতরেই কক্ষে পালঙ্কে শুইয়ে দেওয়া হয়েছিল। মহারাজের কণ্ঠে বিদ্ধ ছিল একটি বাণ, তার কণ্ঠনালীর বাম দিকে। বাণটির ফলা যেখানে শেষ হয়েছে তারপর থেকে কিছুটা লাল সুতো বাঁধা ছিল। তীরটি এতটাই তীব্র গতিতে কণ্ঠে আঘাত করেছে যে ফলা ছাড়িয়ে সুতো বাঁধা কিছুটা অংশও ঢুকেছিল গলায়। বাণটির অবস্থান দেখে মনে হয়েছিল যে রাজার সম্মুখের দিক থেকেই স্বর নিক্ষেপ করা হয়েছে নিঃসন্দেহে। তবে সেটা কণ্ঠনালীর বাম দিকে এমনভাবে বিদ্ধ হয়েছিল যাতে মনে হয় যেন হত্যাকারী সামান্য বাম দিকে ছিল। কণ্ঠের আঘাতটি প্রাণঘাতী ছিল, তবে মহারাজের মৃত্যু সেই স্বরের আঘাতে হয়নি। তার মৃত্যু হয়েছিল বিষক্রিয়ার ফলে। চাণক্য প্রতিটা কথা মনোযোগ দিয়ে শুনছিলেন। প্রশ্ন করলেন, আপনি নিশ্চিত? আজ্ঞে হ্যাঁ, মহারাজের শরীর কালচে, দাঁত নখ কালচে নীল হয়ে গিয়েছিল। যদি বাণের আঘাতেই মহারাজের মৃত্যু হয়ে থাকত তবে তার হৃদগতি থেমে যেত। এর ফলে রক্তের চলাচল বন্ধ হয়ে যেত এবং বিষ শরীরে রক্তের সঙ্গে মিশে ছড়িয়ে পড়তে পারত না। নখ কালচে হয়ে যাওয়ার মানে বিষ আগে ছড়িয়েছে, তারপর মহারাজের মৃত্যু হয়েছে। তীরের ফলায় বিষ ছিল? আজ্ঞে হ্যাঁ, খুবই ভয়ঙ্কর ও দ্রুত কার্যকরী বিষ। আমি নিজে তা পরীক্ষা করে নিশ্চিত হয়েছি। গলার ক্ষতর কালচে রক্তের দাগ থেকেও নিশ্চিত হওয়া যায় যে ক্ষতে বিষক্রিয়া হয়েছে। শরীরে আর কোনো ক্ষত বা আঘাতের চিহ্ন ছিল? আজ্ঞে না আচার্য, আমার অন্তত চোখে পড়েনি। মৃতদেহের সর্বাঙ্গে তৈল লেপন করে পরীক্ষা করেছিলেন কি? সামান্য চমকে উঠে বৈদ্যর ঠোঁটে হাসি ফুটল। একবার জীবসিদ্ধি এবং তারপর চাণক্যর দিকে তাকিয়ে বললেন, আমার সত্যিই জানা ছিল না যে এই বিষয়েও আপনার এতটা জ্ঞান আছে আচার্য। মৃতের শরীরে তেল মাখিয়ে পরীক্ষা করলে যে ছোটখাটো আঘাত বা ক্ষতচিহ্ন সহজেই চোখে পড়ে, এই পদ্ধতি খুব বেশি মানুষের জানা নেই। আমি তো জানতাম
আপনার বিষয় অর্থশাস্ত্র? চাণক্য ঠোঁটের কোণে হাসির রেখা ফুটিয়ে উত্তর দিলেন, অর্থশাস্ত্র একটি গোটা দেশকে সুশাসনে রাখার উপায় বলে মহাশয়। দেশ মানে শুধুই অর্থনীতি, কর, রাজা, প্রজা নয়, এর সঙ্গেই থাকে অপরাধ, হত্যা এবং তদন্ত। এইসবের জ্ঞান ছাড়া অর্থশাস্ত্র অসমাপ্ত। আমি গত কয়েক বছর ধরে অর্থশাস্ত্রর একটি সম্পূর্ণ পুস্তক লেখার কাজে নিমজ্জিত আছি। তাতে শাসন ব্যবস্থা ছাড়াও এই সকল বিষয়েও স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব। হে তো অতি উত্তম উদ্যোগ, আমার শুভ কামনা রইল, এবং আমি আপনাকে আশ্বস্ত করছি যে আমি মহারাজ সুবর্মার মৃতদেহ তৈল লেপন করেই পরীক্ষা করেছি। কণ্ঠে বিষাক্ত তীরের ক্ষতটি ব্যতীত অন্য কোনো ক্ষত বা আঘাতের চিহ্ন ছিল না। চাণক্য নিজের বুকের উপর পড়ে থাকা লম্বা কেশশিখায় আনমনে হাত বুলিয়ে শুধু বললেন, আর সব ব্যবচ্ছেদ? চক্রাচার্য সম্মতিসূচক ঘাড় নেড়ে বললেন, গোপনীয়তার স্বার্থে মহারাজের সব ব্যবচ্ছেদও আমি নিজেই করেছি আচার্য। শুধুমাত্র বিষক্রিয়ার প্রমাণ সুস্পষ্ট। চাণক্যকে বেশ কিছুটা সন্তুষ্ট মনে হলো জীবসিদ্ধির। বোঝাই যাচ্ছে রাজবৈদ্যর পরীক্ষা পদ্ধতির বিবরণ শুনে তিনি খুশি হয়েছেন। চাণক্য বললেন, আপনি খুবই নিষ্ঠার সঙ্গে মহারাজের প্রতি নিজের শেষ দায়িত্বটি পালন করেছেন মহাশয়। আপনাকে ধন্যবাদ, এবং আপনার সঙ্গে কথা বলতে আপনাকে এখানে ডেকে পাঠিয়ে আপনাকে কষ্ট দেওয়ার জন্যে আশা করি আমাদের আপনি ক্ষমা করবেন। আপনি বিচক্ষণ মানুষ, তাই নিশ্চয় বুঝতেই পারছেন যে এইসব তথ্য আমার জানা প্রয়োজন ছিল। কিন্তু আপনি কি পাকস্থলিতে অবশিষ্ট খাদ্য অগ্নিতে দিয়েও পরীক্ষা করেছিলেন? এই প্রথমবার খানিকটা থতমত খেলেন বৈদ্য। উত্তর দিলেন, না, তা করিনি। কিন্তু কেন? আপনি তো নিশ্চয়ই জানেন যে অগ্নিতে চিট চিট শব্দ ও অগ্নিশিখায় এবং ধোঁয়ায় রঙের পরিবর্তন লক্ষ্য করা গেলে তা বিষক্রিয়ার সুস্পষ্ট ইঙ্গিত। অপ্রতিভ দেখালো চক্রাচার্যকে। কিছুক্ষণ ভেবে বললেন, না আচার্য, তা আমি করিনি। আসলে তীব্র বিষের উপস্থিতি যেখানে কণ্ঠের ক্ষতস্থান ও তীরের ফলায় প্রমাণিত, সেখানে আবার আলাদা করে বিষ খোঁজার প্রয়োজন বোধ করিনি। তা করার কি প্রয়োজন থাকতে পারে মহামতি? তা হয়তো নেই। আসলে দেখছিলাম আপনি কতটা পুঙ্খানুপুঙ্খভাবে কাজ করেছেন। আসলে এতে গোটা ব্যাপারটা একটা সম্পূর্ণতা পেত। অনেক ধন্যবাদ আপনাকে। হাত জোড় করে চক্রাচার্য বললেন, আমায় লজ্জা দেবেন না আচার্য। আমার সৌভাগ্য যে আপনার সঙ্গে সাক্ষাৎ হলো আজকে, যদিও এই সাক্ষাতের কারণটা বড়ই দুঃখজনক। আমি প্রার্থনা করি যেন মহারাজের হত্যাকারী ধরা পড়ে এবং চরম শাস্তি পায়। প্রয়োজনে আমায় নির্দ্বিধায় আবার স্মরণ করবেন। আজকে তবে আজ্ঞা দিন। প্রণাম। একটি টিকা। এই অধ্যায়ে উল্লিখিত সকল মৃতদেহের শরীরে বিষ বা আঘাতের চিহ্নের পরীক্ষা করার পদ্ধতির উল্লেখ অর্থশাস্ত্রে করা আছে। মৃতের পাকস্থলিতে পাওয়া খাবারে বিষ থাকলে সেই খাদ্যের অংশ আগুনের সংস্পর্শে আনলে চিটচিট জাতীয় শব্দ হয় বা আগুনের মধ্যে রামধনুর মতো রং দেখা দেয়। শরীরে আঘাত বা ক্ষত খোঁজার জন্যে মৃতদেহে তেল মাখিয়ে পরীক্ষা করার পদ্ধতিও অর্থশাস্ত্রে চাণক্য লিখে গিয়েছেন। 9. ওহে জীবসিদ্ধি, এত একাগ্র চিত্তে কি ভাবছ? নাগরের রাজমহলে চাণক্যর কক্ষে বসে জীবসিদ্ধি প্রদীপের শিখার দিকে স্থির দৃষ্টিতে চেয়ে কিছু ভাবছিল। চাণক্য তার সন্ধ্যাকালীন আহ্নিকে চোখ বুজে ধ্যানমগ্ন হয়েছিলেন এতক্ষণ। জীবসিদ্ধির থাকার ব্যবস্থা চাণক্যর কক্ষের মুখোমুখি কক্ষেই করা হয়েছে। জীবসিদ্ধির নির্দেশে তাদের দ্বারের বাইরে দুজন প্রহরী সর্বক্ষণ পালা করে প্রহরা দিচ্ছে। না,
কুলুতের প্রহরীদের ওপর জীবসিদ্ধি ভরসা করে না, তাই তাদের সঙ্গেই আসা মগধের সৈনিকদেরকেই প্রহরার দায়িত্ব দিয়েছে সে। রাতের আহার দুজনেরই শেষ, কিন্তু এত তাড়াতাড়ি ঘুমোতে যেতে ইচ্ছে করছে না জীবসিদ্ধির। তাই আচার্যকে বিরক্ত না করে তারই কক্ষে চাণক্যর আহ্নিক সম্পন্ন হওয়ার অপেক্ষা করছিল। চিন্তায় ডুবে থাকার জন্যে সে খেয়ালই করেনি কখন আচার্য চাণক্য চোখ খুলে ধ্যান ভঙ্গ করেছেন ইতিমধ্যে। চাণক্যর প্রশ্নে তার দিকে ফিরল জীবসিদ্ধি। হঠাৎই তার গুরুর সঙ্গে খানিকটা কৌতুক করার ইচ্ছা মাথাচাড়া দিয়ে উঠল। চাণক্যর প্রতি ছদ্ম আহ্বান জানানোর ভঙ্গিতে জীবসিদ্ধি উত্তর দিল, আপনি তো বলেন আপনি নাকি মানুষের মনের কথা পড়তে পারেন, তবে নিজেই বলুন দেখি কি ভাবছিলাম। এ তোমার মিথ্যা অভিযোগ জীবসিদ্ধি। মনের কথা পড়ে ফেলার ক্ষমতা আমার নেই এবং এ দাবি আমি কোনোদিন করিনি। আমি বলি যে মানুষের অভিব্যক্তি, মুখের ভাব, শারীরিক ভাষা অভ্যস্ত চোখে পাঠ করা সম্ভব, যা থেকে অনেক ক্ষেত্রেই যুক্তি নির্ভর অনুমান করা সম্ভব যে তার মনে কি চলছে। ওই একই হলো। তা আপনার যুক্তি নির্ভর অনুমান আমার ক্ষেত্রে কতটা প্রযোজ্য তা বলুন দেখি। চাণক্য তার ছাত্রের এহেন স্পর্ধায় বিন্দুমাত্র বিচলিত হন না। গত কয়েক বছরে তাদের সম্পর্ক গুরু শিষ্য স্তর পার করে এখন অনেকটাই পিতা পুত্রের মতো হয়ে দাঁড়িয়েছে। তাই জীবসিদ্ধিও আজকাল সাহস করে তার আচার্যকে অনেক কিছুই বলে ফেলে, যা ছাত্রাবস্থায় তার পক্ষে ভাবাও দুষ্কর ছিল। তারা উভয়েই জানে যে জীবসিদ্ধি তার আচার্যের প্রতি কতটা অনুগত এবং তাকে নিজের মনে সর্বোচ্চ সম্মানের আসনেই রাখে। তাই তাদের মধ্যে এহেন মশকরা চলে। চাণক্যর ঠোঁটের একপাশে হাসির আভাস দেখা গেল। তিনিও ছদ্ম তাচ্ছিল্যের স্বরে বললেন, এইটা তো খুব সহজ। তুমি মগধের কথা ভাবছিলে। আরও নির্দিষ্ট করে বলতে গেলে তুমি পাটলিপুত্রর সুরক্ষার ব্যাপারে ভাবছিলে। জীবসিদ্ধি কয়েক মুহূর্ত চুপ থেকে চাণক্যর দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়ে উত্তর দিল, একদম ভুল। আমি আজকে রাত্রের আহারে সুস্বাদু আপেলটির কথা ভাবছিলাম। এই যে চোখে চোখ রেখে কথা বলতে না পারা, ঘন ঘন চোখের পাতা ফেলা, এটাও কিন্তু ইঙ্গিতপূর্ণ। এর থেকে বোঝা যায় যে সেই ব্যক্তি সত্য গোপন করার চেষ্টা করছে। নিজের গুরুকে মিথ্যা কথা বলা মহা পাপ হে জীবসিদ্ধি। তাই স্বীকার করেই নাও যে আমি ঠিক অনুমানই করেছি। এইবার সশব্দে হেসে উঠল জীবসিদ্ধি এবং তার হাসিতে যোগ দিলেন চাণক্য। জীবসিদ্ধি হাসির মাঝেই বলল, আপনার এই শারীরিক ভাষা পাঠের পদ্ধতিও সম্ভবত আপনি নিজের পুস্তকে নথিভুক্ত করতে চলেছেন। অবশ্যই, কে বলতে পারে, হয়তো সুদূর ভবিষ্যতে এই পদ্ধতি অবলম্বন করেই সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হবে। জীবসিদ্ধি পরাজিতর মতো দুহাত তুলে আত্মসমর্পণের ভঙ্গি করে বলল, বেশ বেশ, আমি পরাজয় স্বীকার করছি, কিন্তু আপনি কিভাবে অনুমান করলেন যে আমি মগধের সুরক্ষা নিয়ে চিন্তিত? সেটাই কি স্বাভাবিক নয়? তুমি বরাবরই সাবধানী এবং সেই কারণেই তুমি এ যুগের শ্রেষ্ঠ গূঢ়পুরুষ হতে সক্ষম হয়েছ। তাই রাজধানী ছেড়ে বেশি দিন আমাদের বাইরে থাকায় তোমার মনে আশঙ্কা আছে। তাছাড়া আজকে অন্তত দুবার আমি তোমাকে মগধের সৈনিকদের কাছে খোঁজ নিতে দেখেছি যে পারাবত মারফত কোনো পত্র পাটলিপুত্র থেকে এসেছে কিনা। অতএব আমার পক্ষে অনুমান লাগানো বেশ সহজ। আর আপনি চিন্তিত নন? না, রাক্ষস রাজ্য সামলে নেবে। কথাটা বলার সময়ে চাণক্য জীবসিদ্ধিকে নজর করছিলেন। প্রদীপের আলোয় তিনি স্পষ্ট দেখলেন জীবসিদ্ধির মুখ গম্ভীর হল। চাণক্য সরাসরি প্রশ্ন করলেন, তুমি বোধহয় এখনো অমাত্য রাক্ষসকে বিশ্বাস করে উঠতে পারোনি? জীবসিদ্ধি আরও গম্ভীর হয়ে উত্তর দিল,
না, আমি কাউকেই বিশ্বাস করি না। আমায় করো তো? হ্যাঁ। আর আমি রাক্ষসের উপর বিশ্বাস রাখি, তাই তোমারও কিছুটা রাখা উচিত। কিছুটা অধৈর্য ভঙ্গিতে জীবসিদ্ধি প্রশ্ন করল, কিন্তু কেন? কেন তার উপর আপনার এই আস্থা? সে কি এতগুলো বছর ধরে ধনানন্দর প্রতি অনুগত ছিল না? আমাদের প্রধান শত্রু তো আসলে সেই ছিল। ভুল করছো জীবসিদ্ধি, আমি রাক্ষসের উপর নয়, নিজের মানুষের প্রবৃত্তি চেনার ক্ষমতার উপর আস্থা রাখি। আর অমাত্য রাক্ষসের নন্দের প্রতি আনুগত্য ছিল না, তার আনুগত্য ছিল মগধের প্রতি। সে জানে যে মগধকে রক্ষা করার উপায় হল চন্দ্রগুপ্তকে রক্ষা করা, এবং সে তা করবেই। জীবসিদ্ধি সন্তুষ্ট হয়েছে বলে মনে হলো না। উঠে দাঁড়িয়ে বলল, আমি জানি না আচার্য, এ কথা সত্যি যে রাক্ষস যেদিন থেকে আমাদের পক্ষে এসেছে সেদিন থেকেই তার প্রতিটি গতিবিধির উপর আমি নজর রেখেছি। সন্দেহজনক কিছুর ইঙ্গিতই যে তার দিক থেকে দেখা যায়নি সেটাও স্বীকার করি, কিন্তু এখন আপনার বা আমার অনুপস্থিতির সুযোগ নিয়ে যে সে আমাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হবে না তার নিশ্চয়তা কই? যাই হোক, শুভরাত্রি আচার্য। জীবসিদ্ধি চাণক্যর কক্ষ থেকে বেরিয়ে গেল। বাইরে দাঁড়িয়ে থাকা সৈনিক দরজা টেনে দিল। চাণক্য বন্ধ দরজার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মৃদু হাসলেন। তারপর প্রদীপ নিভিয়ে দিয়ে মেঝের উপর গরম কাপড় পেতে করা বিছানায় শুয়ে পড়লেন। সিন্ধু প্রদেশের রাজসভায় নিজের মদিরা প্রবর্তিত নিদ্রা ভেঙে উঠে আসতে বাধ্য হয়েছেন মহারাজ সিন্ধু সেনা। এই গভীর রাত্রিতে এক দূত তার কাছে একটি পত্র বয়ে নিয়ে এসেছে। পত্রের প্রেরকের নাম শুনে সিন্ধু সেনার নেশার ঘোর কাটতে সময় লাগেনি। যথাশীঘ্র এবং গোপনীয়তা বজায় রেখে সেই দূতকে তার সম্মুখে উপস্থিত করার নির্দেশ দিয়েছেন সিন্ধু সেনা। দুজন সৈনিক তার সামনে এক ব্যক্তিকে এনে হাজির করল। সেই ব্যক্তি মুখ ঢেকে এসেছে গোপনীয়তার স্বার্থে। মহারাজের সামনে এসে মুখ থেকে কাপড় সরিয়ে অভিবাদন জানালো লোকটি। মহারাজ সিন্ধু সেনার জয় হোক। আমি নিপুণক, এসেছি মগধ থেকে। এই গভীর রাত্রে আপনাকে বিরক্ত করার জন্য ক্ষমা প্রার্থী, তবে গোপনীয়তা রক্ষার্থে অন্ধকারের চেয়ে সহজ মাধ্যম আর কি বা হতে পারে? আমি আপনার জন্যে আমার প্রভুর পক্ষ থেকে একটি প্রস্তাব নিয়ে এসেছি। এই প্রস্তাব কি মগধের পক্ষ থেকে আসছে? আজ্ঞে না, এবং এটা অত্যন্ত জরুরি যেন মগধ কোনোভাবেই এই পত্রের কথা জানতে না পারে। আমার প্রভু এই প্রস্তাব গোপনে আপনার অবধি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাকে দিয়েছেন। যদিও প্রভুর নামটা সিন্ধু সেনা আগেই শুনেছে, তবুও আরও একবার নিশ্চিত হতে জিজ্ঞেস করলেন, কে তোমার প্রভু? অমাত্য কাত্যায়ন। দূত যুবকটির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন মহারাজ সিন্ধু সেনা। জিজ্ঞেস করলেন, এই পত্র যে সত্যি অমাত্য কাত্যায়নের পক্ষ থেকে আসছে তার প্রমাণ কি? উত্তর না দিয়ে দূত নিজের কোমরে বাঁধা কাপড়ের ছোট্ট পুঁটলি থেকে একটি ভূর্জপত্র বের করে রাজার দিকে এগিয়ে দিল। সিন্ধু সেনা সেটি হাতে নিয়ে ভাঁজ খুলে প্রদীপের আলোর কাছে নিয়ে গিয়ে ভালো করে পরীক্ষা করে দেখলেন। পত্রের একদম শেষে দেখতে পেলেন তার পরিচিত একটি চিহ্ন, অমাত্য রাক্ষসের অঙ্গুরীয় মুদ্রা শিলমোহর। টিকা: সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের সময়ে তার শারীরিক ভাষা, অভিব্যক্তি বা চোখের দৃষ্টি থেকে সে সত্য বলছে নাকি মিথ্যা তা বোঝার উপায়ের উল্লেখ অর্থশাস্ত্রে আছে। গূঢ় পুরুষ অর্থাৎ গুপ্তচর বা গোয়েন্দা বা স্পাই। অঙ্গুরীয় মুদ্রা সিগনেট রিং, নির্দিষ্ট ব্যক্তির চিহ্ন বা শিলমোহর খোদাই করা আংটি। আজ এইটুকুই। এই অভূতপূর্ব উপন্যাসটি শুনতে থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।